হ্যালো স্টুডেন্টস, আমি সোমনাথ স্যার। আজকে আমি ইউজিসি নেট পেপার 1 সেটাকে নিয়ে ডিসকাস করব। দেখো, তোমাদের পেপারের নামটা হচ্ছে, যারা একদমই নতুনভাবে শুরু করতে চলেছ, বা যারা আপকামিং এই সেপ্টেম্বরে এক্সাম রয়েছে আমাদের, 20 to 30 সেপ্টেম্বরের মধ্যে এক্সাম হবে। যারা প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছো তাদের ক্ষেত্রেও এই ভিডিওটা কাজে লাগবে, এবং যারা নতুন শুরু করতে চলেছো তাদের ক্ষেত্রেও অনেকটা উপযোগী হবে। তো দেখে নাও আমাদের কি কি রয়েছে, সেই সিলেবাসটাকে একবার জাস্ট গো থ্রু করে নিই, তারপর আমি ডিটেলস আবার আসবো। তো আমাদের পেপারের নামটা হচ্ছে কি, জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডস। ওকে, বেসিক্স কি থাকে আমাদের এখানে? থাকে টোটাল ইউনিটস 10। দেখে নেওয়া যাক কি কি 10 ইউনিটস থাকে, তারপর আমি আবার আসবো। আমার প্রথম ইউনিট রয়েছে আমাদের টিচিং অ্যাপটিটিউডস। নেক্সট রয়েছে আমাদের রিসার্চ অ্যাপটিটিউডস। মনে রাখা ভালো, প্রত্যেক ইউনিট থেকে আমাদের 5টা প্রশ্ন আমরা পেয়ে থাকি। 5টা প্রশ্ন, 5টা কোয়েশ্চেন্স এখান থেকেও ঠিক তাই। তো আমাদের ফার্স্ট টিচিং, সেকেন্ড রিসার্চ অ্যাপটিটিউড, থার্ড হচ্ছে কম্প্রিহেনশন, যেখানে একটা প্যাসেজ গিভেন থাকবে। সেই প্যাসেজ থেকে তোমাদের কোয়েশ্চেনগুলোকে আনসার বের করতে হবে। 5, এখানেও 5 থাকবে। নেক্সট হচ্ছে ইউনিট 4, যেখানে রয়েছে কমিউনিকেশন। সেখানেও ডাইরেক্ট প্রশ্ন আসবে, টোটালি থিওরিটিক্যাল পোর্শনস। এখানেও 5 প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। আর নেক্সট রয়েছে ইউনিট 5, যেখানেও ম্যাথমেটিক্যাল রিজনিং 5, লজিক্যাল রিজনিং এখানেও 5। আর নেক্সট রয়েছে ডেটা ইন্টারপ্রিটেশন, যেখানেও 5। নেক্সট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এখানেও 5 মার্কস। নেক্সট পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানেও 5 মার্কস। আর রয়েছে হায়ার এডুকেশন সিস্টেম অ্যান্ড পলিটি, এখানেও 5 মার্কস। রাইট? তো আমাদের দেখে নিলাম যে টোটাল 10 ইউনিটস, প্রত্যেক ইউনিটসের আমাদের 5 5 করে মার্কস ধার্য করা রয়েছে। কারণ কি, আমাদের টোটাল 5টা ইউনিটস, 10টা ইউনিটস, প্রত্যেকে 5 নম্বর। দ্যাট মিনস আমাদের টোটাল 50 কোয়েশ্চেন্স আমাদের এক্সামে আসে। 50 মাল্টিপ্লাই বাই 2, 2 নম্বর, প্রত্যেক প্রশ্নের মান থেকে 2 নম্বর। তার জন্য আমরা এখানে স্কোরিং হচ্ছে, টোটাল পেপার মার্কস হচ্ছে 100 মার্কস। ওকে, বেশ। এবারে আমি আমার বিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে অনেক স্টুডেন্টস এমন থাকে যারা, বা অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে, তারা অনেকে কী করে, তারা ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং অ্যান্ড ডেটা ইন্টারপ্রিটেশন, এই 3টে ইউনিটস, দ্যাট মিনস 5, 6 এবং 7, এই 3টে ইউনিটকে তারা অতটা ইন্টারেস্টের সঙ্গে পড়াশোনা করে না, বা বুঝতে পারে না, হতে পারে, বা অন্যান্য কারণও হতে পারে। তো আমি তাদেরকে বলবো যে টোটালি এই 3টে ইউনিটকে অ্যাভয়েড না করে কিছুটা পার্শিয়ালি যদি কমপ্লিট করা যায় এই টপিকগুলোকে, তাহলে কিন্তু তোমাদের বেনিফিটস পেতে পারো। কীরকমভাবে? বেশ, প্রথম থেকে আসি। দেখো, প্রথমেই রয়েছে আমাদের টিচিং অ্যাপটিটিউডস। তার আগে একটা কথা বলে নিই, এমনও আমি একটা স্টুডেন্ট দেখেছি, যে স্টুডেন্টের মানে এই 5 6 7, দ্যাট মিনস এই ইউনিটসগুলো স্ট্রং, বাট কি হয়েছে, তারা টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডে গিয়ে আটকাচ্ছে। তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। মানে রিসার্চ থেকে যখন তারা প্র্যাকটিস করছে বা মক টেস্ট দিচ্ছে, তখন রিসার্চ অ্যাপটিটিউড থেকে কিছু ভুল হচ্ছে, এবং টিচিং অ্যাপটিটিউড থেকে ভুল হচ্ছে। তো তখন তারা আমাকে বলছে, স্যার আমি এই দুটো ইউনিটসকে একটু ভালো করে কভার করতে চাই। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে তারা স্টেপ ওয়াইজ স্টাডি করো। কীরকম? কারণ টোটাল যে আমাদের ইউনিট 1-এর সাব ইউনিট রয়েছে, সেগুলো কি তোমাদের ভালো করে গ্র্যাজুয়ালি সিঙ্গেল সিঙ্গেল ভাবে সেপারেট সেপারেট কোড এগুলোকে ক্লিয়ার করতে হবে। এখানে বেসিক কিছু প্রশ্ন আছে, যেটা ধরতে পারলেই তুমি এক্সামের যে প্যাটার্নটা বুঝতে পারবে। এখানে কিছু কমন কিছু বিষয় রয়েছে, যেমন দেখো, টিচিং কনসেপ্ট, টিচিং
ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, টিচিং, মেনলি এখানে টিচিং কথা বলবে। আর 2 নম্বর হচ্ছে কি লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স, আর কিছু মেথডস, আর কিছু মানে অনলাইন মেথড, কিছু অফলাইন মেথডস এই যে এখানে রয়েছে, আর কিছু রয়েছে এডস, আর কিছু রয়েছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং রিলেটেড, টিচিং সাপোর্ট মেটেরিয়াল। তো এখানে এমন কিছু টাফ কিছু বিষয় নয় যেটা পড়া যায় না বা বোঝা যায় না। আমার মনে হয় যে এই টপিকটা ভালো করে পড়লে হবে, কিন্তু কনফিউশন ওই জায়গাটাতে হয় যখন প্রশ্ন থাকে কিন্তু 4টে অপশানই মনে হয় সিমিলার, কোনটা হবে কোনটা হবে না, এর কনফিউশন তৈরি হয়। তো সেই তখনই কিন্তু এখান থেকে ইউনিট 1 থেকে স্কোরটা অনেকটা কমে যায়। তো আমি তাদেরকে একটাই অ্যাডভাইস করব যে তারা যেন ভালো করে লাস্ট ইয়ার কোয়েশ্চেন্স বা যারা অলরেডি করছো মক টেস্ট, সেই কোয়েশ্চেন্সগুলোকে ভালো করে স্টাডি করো। আর সিলেবাসে দেওয়া প্রত্যেকটা ইউনিটসকে আরেকবার করে রিভাইজ করে নাও, কারণ সামনে যেহেতু এক্সামস রয়েছে, তাই ভালো করে সেটাকে একবার রিভাইজ করো। তাহলে দেখো মোটামুটি এটা রিকভার করা যেতে পারে। তাহলে যদি আমরা 5-এর মধ্যে এখানে 4 মার্কস ক্যারি করতে পারি তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। নেক্সট রয়েছে দেখো ইউনিট 2, রিসার্চ অ্যাপটিটিউডস। এখানে এমন নয়, আমি বলবো না যে এই ইউনিটটা খুব টাফেস্ট একটা ইউনিট, আমার তো খুব ভালো লাগে এটা। কারণ এই ইউনিটস থেকে অনেকে রিসার্চ যে কনসেপ্টটা বা মিনিংটা অনেকে বুঝতে পারে না, বা অনেক সময় মেথডস যেগুলো রয়েছে, মানে টাইপস অফ রিসার্চের যে পার্টটা আমি বলছি, যেখানে ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, এম্পেরিক্যাল, অ্যাকশন রিসার্চ, এই যে পুরো পোর্শনটা রয়েছে, এই পোর্শনে অনেক সময় প্রবলেমস হয়, তারা বুঝতে অসুবিধা হয়, এক্সাম্পল এলে সেই এক্সাম্পলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা বুঝতে পারে না, সেক্ষেত্রে প্রবলেম হয় এবং কনফিউশন হয় এবং রং রং স্টেপ বেছে নেওয়া যায়। তো এটাকে অ্যাভয়েড করবার জন্য আমি আবার বলবো যে তোমরা একবার সিলেবাসটাকে গো থ্রু করে নাও ভালোভাবে, একবার রিভাইজ করে নাও, এথিক্স থেকে শুরু করে, আইসিটি থেকে শুরু করে, থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং থেকে শুরু করে, এখান থেকেও মোটামুটি 5-এর মধ্যে 4 পাওয়া যায়, অনেক অনেক ক্ষেত্রে ফুল মার্কসও ক্যারি করা যায়। ওকে, নেক্সট রয়েছে কম্প্রিহেনশন। এখানে অলরেডি একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে, পড়বার পরে আনসার করতে হয়। তো আমি বলবো এটাই যে প্রথমে প্যাসেজটা দেওয়া পড়বার আগে তোমরা নিচের প্রশ্নগুলোকে, 5টা প্রশ্নটাকে একবার ভালো করে পড়ে নাও। সেখানে কিছু কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডটাকে খুঁজে বের করো প্রশ্নের মধ্যে থেকে, এবং কিওয়ার্ডটাকে নিয়ে এই প্যাসেজের মধ্যে চলে এসো, এবং প্যাসেজের মধ্যে প্রথম কিছু 4 লাইন, তারপরে 4 লাইন, তারপরে 4 লাইন, এবার ভাগ করে করে নিয়ে প্যাসেজটাকে গো থ্রু করো। দেখো, আশা করি এখানে কিছু আশানুরূপ ফল তোমরা পাবে। তো এখানেও যদি ধরে রাখা যায় যে 3 থেকে 4 এই তোমরা যদি ক্যারি করতে পারো তাহলে কিন্তু এটা অনেকটা ভালো হবে। নেক্সট রয়েছে কমিউনিকেশন। এখানে তোমাদের কোনো শর্টকাট কিছু নেই, এটা ফুল কাট, এখানে তোমাদেরকে পড়তেই হবে। তাই যদি ভালো করে পড়াশুনো করতে পারো এই ইউনিটটাতে, তাহলে 4 থেকে 5 মার্কস ক্যারি করা যায়, অথবা সব থেকে যে বিলো 3 থেকে 4ও পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো এটাকে অনলি তোমাকে থিওরিটিক্যাল পোর্শনস, এখানে তোমাদেরকে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে যে কোনটা ভার্বাল কমিউনিকেশন, কোনটা নন ভার্বাল কমিউনিকেশন, কোনটা হরাইজন্টাল কমিউনিকেশন, কোনটা ভার্টিক্যাল কমিউনিকেশন, সেটা একটু বুঝতে হবে। ব্যারিয়ার অফ ইফেক্টিভ কমিউনিকেশন কোনগুলো আছে, তাদের টাইপস কোনগুলো, মানে স্টেপ ওয়াইজ এটাকে নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নিয়ে এটাকে একবার রিভাইজ করো। দেখো এমন কিছু না যেটা খুব টাফেস্ট মনে হচ্ছে, আমার তো মনে হয় এটা হয়ে যাবে। নেক্সট আমি কি বলেছিলাম যে ম্যাথমেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং আর ডেটা ইন্টারপ্রিটেশন খুব টাফেস্ট লাগলে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 2টো কোয়েশ্চেন্স করবার মতো ক্যাপাবিলিটি রাখতেই হবে, না হলে কিন্তু স্কোর করা সম্ভব হয়ে উঠবে না। তাই এখানে আমি বলবো যে এখানে অ্যাটলিস্ট 2 আর 3 মোটামুটি যদি করতে পারো, 2 থেকে 3-এর মধ্যে অ্যাভারেজ রাখার চেষ্টা করো কোয়েশ্চেন্সগুলোকে। এক্স্যাক্টলি এখানেও তাই, 2 থেকে 3, 2 থেকে 3 ডেটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রেও অ্যাটলিস্ট, মানে
দেখো, লজিক্যাল রিজনিং থেকে না পাওয়াটা এমন কিছু আশ্চর্য আমার মনে হয় না। কারণ দেখো এখানে যে লজিক্যাল রিজনিং এর কিছু পার্ট থাকে, যদি আমরা দেখে নেওয়া যাক যে দুটো প্রশ্ন এমনই আসে, যেমন ধরো সরি, নাম্বার সিরিজ আর আছে অ্যালফাবেটিক্যাল সিরিজ, এখান থেকে করা যায়। কিছু ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন আসে, কিছু কোডিং ডিকোডিং এর প্রশ্ন আসে। তাই আমি মনে করি না যে এখান থেকে দুই বা তিনটে কোয়েশ্চেন সলভ করা যাবে না। চেষ্টা করো, দেখো এটা এখান থেকেও দু তিনটে প্রশ্ন এখান থেকে সলভ করা যেতে যাবে, 100% যাবে। আর এখান থেকে মেন হচ্ছে ডিআই এর মেন প্রবলেম সেটা হচ্ছে কি কোয়েশ্চেনটাকে ভালো করে বোঝা। দ্যাট মিনস যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে সেই কোয়েশ্চেনটাকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করা, তার ভিত্তিতে তোমাকে উত্তরগুলো করা। কারণ এর হিস্টোগ্রাম পাই চার্ট থেকে অনেক সময় সহজে বোঝা যায়। আর এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখবো পার্সেন্টেজ, রেশিও আর হচ্ছে অ্যাভারেজ, এই তিনটে পার্টকে ভালো করে রিভাইজ করো, প্র্যাকটিস করতে থাকো। আর এন স্কোয়ার মানে রুট থাকে 1 থেকে 20 পর্যন্ত, টোটালটাকে একটা লিস্ট বানিয়ে মুখস্থ করার চেষ্টা করো। আর কিউব, একটা স্কোয়ার একটা কিউব, 1 থেকে 20 পর্যন্ত অ্যাটলিস্ট এটা মনে রাখতে পারলে খুব তোমাদের এক্সামের ক্ষেত্রে শর্টকাট ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় কাজে লাগবে। আর এখানেও থাকে কিছু থিওরিটিক্যাল পোর্শন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকেও তোমরা যদি মনে করো যে 2 কিংবা 1 প্রশ্ন এখান থেকে কভার করতে পারবো, এখান থেকেও সম্ভব। আবার আসছে আমাদের ইউনিট 8, যেখানে আবার থিওরিটিক্যাল পোর্শনস। এখানেও আমরা ভালো করে যদি প্রত্যেকটা ইউনিটসকে এখান যেমন সহজ ভালো করে পড়তে পারি, তাহলেও কিন্তু এখান থেকে 3 থেকে 4 চারটে কোশ্চেন্স সলভ করা যেতেই পারে, তাই না? তো এখানে কি রয়েছে, অ্যাব্রিভিয়েশন অ্যান্ড টার্মিনোলজি, ইন্টারনেট, ইন্ট্রানেট, ভিডিও কনফারেন্সিং, যারা একটুখানি আজকাল মানে কম্পিউটার মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করছো, তাদের কাছে মনে হয় না যে এটা বিশাল কিছু টাফেস্ট এরিয়া। তো 3 থেকে 4টে কোশ্চেন তো এখান থেকে সলভ করাই যায়। নেক্সট রয়েছে পিপলস ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এখানে আমি বলবো যে তোমাদের কিছু এখানে দেখো কিছু অ্যাক্ট রয়েছে, সেইগুলোকে আগে রিড করে নিতে পারো। কারণ কাকে বলে এনভায়রনমেন্ট তো পড়েছো অলরেডি। এই লেভেলে এসে যদি জিজ্ঞাসা করো হোয়াট ইজ এনভায়রনমেন্ট, তাহলে সেটা আর মানায় না। সেখানে তোমরা প্রথমেই আগে চেষ্টা করো এই অ্যাক্টগুলো থেকে রিড করবার, কারণ অ্যাক্টের ইয়ার আর এদের এজেন্ডা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। সো প্রোটোকলগুলোকে নিয়ে, রিও সাবমিট, কনভেনশন অফ বায়োডাইভার্সিটি, এই জায়গা থেকে অনেক সময় প্রশ্ন ওরা উঠিয়ে দেয়। তো প্যারিস অ্যাগ্রিমেন্ট, টোটাল এটা কিন্তু এই যে পোর্শনটা কিন্তু লেফট করবে না, রিভাইজ করো। তাহলে আমি দেখো এই ইউনিট 9টাকে আমি 3টে সেগমেন্টে ডিভাইড করে দিচ্ছি। একটা হচ্ছে গিয়ে আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা। তারপর ধরো এখানে রয়েছে ইম্প্যাক্ট অফ, এই যে রয়েছে ইম্প্যাক্ট অফ পলিউটেন্ট অ্যান্ড হিউম্যান হেলথ, সোলার, উইন্ড, সয়েল, হাইড্রো, জিওথার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার, ফরেস্ট, এর প্রত্যেককে একবার করে গো থ্রু করে নাও। এখানকার রিসেন্ট মানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এখান থেকে বেসিক্যালি ওরা ফোকাস করে। আর ক্লাইমেট চেঞ্জ, নয়েজ পলিউশন, সয়েল পলিউশন তো আশা করি জানা আছে, এরা নতুন কিছু না। এগুলো তোমাদেরকে ভালো করে রিড করো একবার। আর এখান থেকে মোটামুটি 3 থেকে 4টে প্রশ্ন সলভ করার ক্যাপাবিলিটি অ্যাবিলিটি রাখার প্রবণতা রাখতে হবে। নেক্সট রয়েছে হায়ার এডুকেশন। এখান থেকেও তোমরা 3 থেকে 4 এটাকেও আশা রাখো। কারণ এখানে দুটো ভাগে বিভক্ত রয়েছে, একটা হায়ার এডুকেশন সিস্টেম আর একটা রয়েছে পলিটি। ওকে, তো যদি ভাবো যে আমি এখানে পলিটি থেকে 2 করব আর হায়ার এডুকেশন থেকে 2 মার্কস করব, তাহলে কিন্তু দেখ এত পড়াশোনা করছো, যদি দুটো কোশ্চেন ঠিক করে না আসতে পারো তাহলে কি হচ্ছে, তাহলে আর নিজেকে খারাপ লাগবে। তাই এখানে চেষ্টা করো যে এডুকেশন থেকে 2 আর পলিটি থেকে 2, তাহলে 4 মার্কস এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে বেসিক্যালি ওই আর্টিকেল, পলিটির ক্ষেত্রে আর্টিকেলসগুলো পড়ো একবার। তারপরে তোমাদের সে ইয়েগুলো আছে, আর্টিকেলসের পরে রয়েছে কনস্টিটিউশনের যে পার্টগুলো রয়েছে সেগুলোকে একবার রিভাইজ করো। ল্যাঙ্গুয়েজ কতগুলো রয়েছে, ফান্ডামেন্টাল রাইটসগুলো পড়ো একবার। তো সেগুলোকে একটু রিভাইজ করে নাও, আশা করি প্রবলেম হবে না। তাহলে দেখো যদি ওভারঅল একবার আমরা প্লাস করি, তা যদি দেখো ইউনিট 1 থেকে 4, রিসার্চ থেকেও যদি 4, তাহলে কত হচ্ছে 8, 8 প্লাস 3 ধরলাম 11,
11 আর এখানে ধরলাম 4, তার মানে হচ্ছে গিয়ে 15, আর এখান থেকে আমি টোটাল 6 ধরলাম, যারা যারা একেবারে অ্যাভয়েড করে। তো 16 প্লাস 16, 22, 22, আর এখান থেকে ধরলাম 2, টোটাল 24, 24 আর 3, 25, 25 আর 3, 28, আর এখানে 4 ধরলাম, 28 প্লাস 4, দ্যাট মিনস 32। তো আমরা এমনিতেই পেয়ে যাচ্ছি, মানে 32 আমরা যদি একটু ক্যালকুলেশন করি বা একটুখানি প্যাটার্ন বুঝে পড়াশোনা করি, তাহলে 34 থেকে 32 পাওয়াটা এমন কিছু টাফ বলে মনে হয় না। তবে পড়াশোনা ভালো করে করতে হবে, ভালো ইনফরমেটিক মেটেরিয়ালস বা নোটস ফলো করতে হবে, সেগুলোকে পড়ো এবং দেখো কি সমস্যা হচ্ছে। যদি কোনো প্রবলেমস হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, বা যদি কোনো হেল্প লাগে এই বিষয়টাকে নিয়ে আমাকে তাও ইনফর্ম করো। ওকে, থ্যাংক ইউ।